সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। 2 দিনে গাজীপুরে গ্রেপ্তার সাবেক এমপি সহ 182 জন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সন্ধ্যায়। জাতীয় নির্বাচনের রোড ম্যাপ তুলে ধরবে দলটি। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই যাচ্ছেন ডক্টর ইউনূস। বৈঠক হতে পারে বহু শীর্ষ নেতার সাথে। এবং চট্টগ্রামে বলুয়ার দিঘি কলোনিতে আগুনে প্রাণ গেল স্বামী স্ত্রী। দগ্ধ আরও 3 জন, হাসপাতালে ভর্তি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর থেকে গতরাতেই সাবেক এক সংসদ সদস্য সহ 100 জনকে আটক করা হয়েছে। রাতের অভিযানে জেলা পুলিশ 21 জন ও মহানগর পুলিশ 79 জনকে আটক করে। গাজীপুরের শ্রীপুর থেকে আটক হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম ও কাশিমপুর থানার 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েন। এছাড়া রাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে 2 দিনে আটক করা হয়েছে 182 জনকে। সারা দেশে আপনার অপারেশন ডেভিল হান্ট চলছে। সেই ধারাবাহিকতায় আমাদের এখানেও এই অপারেশন চলছে। সো আমরা গতকালকে আপনারা জানেন আমাদের এখানে 40 জন অ্যারেস্ট ছিল, আর এই গত রাতে আমরা অ্যারেস্ট করেছি আরও 21 জন। টোটাল তাহলে গত 2 দিনে আমাদের এখানে 61 জন গ্রেফতার হয়েছে। বিভিন্ন অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই 61 জন গ্রেফতার হয়েছেন। আপনারা সবাই জানেন যে গতকালকে আমাদের এখানে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। এ বিষয়ে আরও খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত গাজীপুরে কতজনকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানান বিস্তারিত। রাজ, অর্থাৎ হচ্ছে আপনার অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন চলছে। অর্থাৎ দ্বিতীয় দিনে গাজীপুরে এসে কিন্তু জেলা পুলিশ গ্রেপ্তার করেছেন 21 জনকে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেছে 79 জন। অর্থাৎ হচ্ছে আজকে কিন্তু 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বা যৌথ বাহিনীর অভিযানে। অর্থাৎ হচ্ছে গতকাল রাতে গাজীপুরের জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কথা বলেছেন গাজীপুরে যিনি পুলিশ সুপার রয়েছেন চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। তিনি জানিয়েছেন অর্থাৎ গাজীপুর জেলা পুলিশে হচ্ছে 21 জনকে গ্রেপ্তার করেছে। তারা বিভিন্ন ভাবে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের বিপক্ষে অবস্থান ছিল এবং তাদের হামলার ঘটনাও কিন্তু তারা জড়িত ছিল, এমনটি কিন্তু হচ্ছে তারা জানিয়েছেন। এবং সবচেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে যে গাজীপুরে কিন্তু গত কালকে রাতে অর্থাৎ সিরাজগঞ্জ 6 আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন তাকে কিন্তু গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা মডেল পুলিশ। আমরা কিন্তু সেই শ্রীপুর থানা মডেল পুলিশ রয়েছে। অর্থাৎ হচ্ছে চয়ন ইসলাম কিন্তু এখনো হচ্ছে থানার যে গারদে কিন্তু রয়েছে। অর্থাৎ হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরের যে পুলিশ তারা কিন্তু এসে তাকে হচ্ছে নিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে অর্থাৎ হচ্ছে যেহেতু তার বিরুদ্ধে সেখানে মামলা রয়েছে সেই জায়গায় কিন্তু সেই পুলিশের কাছে কিন্তু তাদেরকে হ্যান্ড ওভার করে দিবে, এরকমটি কিন্তু আমাদেরকে পুলিশ জানিয়েছে। এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছেন ডক্টর নাজমুল করিম খান, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন অর্থাৎ হচ্ছে 79 জনকে কিন্তু গাজীপুর মহানগরীর যে অঞ্চলগুলো রয়েছে তাদের উভয় জায়গা থেকে কিন্তু গ্রেপ্তার করেছে। এবং সেখানে কিন্তু দিনাজশ্রমে যে ছাত্র জনতার উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলায় জড়িত থাকা স্পেসিফিক তথ্যের ভিত্তিতে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। আপনি দেখতে পাচ্ছেন থানার সামনে কিন্তু স্বজনরা ভিড় করছে এবং প্রিজন বেঞ্চ চলে আসছে। অর্থাৎ হচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু আসলে আপনার তাদেরকে আদালতের প্রেরণ করা হবে, এমনটি কিন্তু জানিয়েছেন অর্থাৎ হচ্ছে যে পুলিশ সদস্যরা। এবং আমরা আরেকটা বিষয় বলি যে এখনো কিন্তু ডেভিল হান্টের অপারেশন কিন্তু চলছে। অর্থাৎ হচ্ছে পরবর্তী খবরে হয়তো বা আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো বিস্তারিত তথ্য। রাত
আরিফ, আপনাকে ধন্যবাদ। দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সন্ধ্যা ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন। এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১২ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ৮ দিন ধরে চলবে এই কর্মসূচি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে আগামীকাল দুবাই যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে তার চিন্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ রয়েছে। একই সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার সফরকালে এই সম্মেলনে অংশগ্রহণকারী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। চট্টগ্রামের কোতোয়ালিতে আগুন লাগার ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। ভোর ৬টা ৪০ মিনিটে বলুয়ার দিঘির পশ্চিম পারে সওদাগর কলোনির বসতবাড়িতে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। আমরা যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের ডিটেলস বা তাদের জবানবন্দিতে দেওয়া আছে সেটা আমরা পেয়ে লিখছি, আর বাকিগুলো আমরা আরো খুঁজে দেখবো আর কি কি পরিমাণ ক্ষয়ক্ষতি পরিমাণ আছে। আর যেহেতু ক্ষয়ক্ষতি আরো সংখ্যা আছে, সবাই এখানে নাই, সেই ক্ষেত্রে ওদের থেকে ডিটেলসটা নিয়ে আমরা জানাতে পারবো পরবর্তী বিষয়। বাংলাদেশ সীমান্তের কাঁটাতার ও ঝিরি ঝর্ণা পাড়ি দিয়ে বান্দরবানের নাইখংছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন বাংলাদেশে প্রবেশ করছে শত শত গরু। প্রকাশ্যে অবৈধভাবে এসব গরু নিয়ে আসছে চোরা কারবারিরা। চোরাচালান বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান স্থানীয় লোকজন। প্রতিনিধি নুরুল কবিরের রিপোর্ট জানাচ্ছেন শফিকুল ইসলাম। সীমান্তরক্ষী বিজিবি পুলিশ ও স্থানীয় প্রশাসনের নজরদারি ও অভিযানের পরও সীমান্তে থামছে না অবৈধ গরু চোরাচালান। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় খামারি সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, প্রভাবশালী সিন্ডিকেট প্রশাসনকে ম্যানেজ করে সীমান্ত পথে মিয়ানমার থেকে প্রতিদিন নিয়ে আসে অবৈধ গরু। আর এসব গরু প্রকাশ্যে হাটে তুলে বেচা বিক্রি করে ইউনিয়ন পরিষদের রসিদের মাধ্যমে বৈধতা নিয়ে পাচার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তাই গরু চোরাচালান বন্ধে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের। ব্যবসায়ীরা হয়তো প্রশাসনকে ঠিক রেখে মাসিক একটা চাঁদা দিয়ে এরা ঠিক রেখে গরুগুলি নিয়ে যায় আর কি। আমি অনেক সময় দেখেছি বিজিবির সামনে দিয়া হাজার হাজার গরু চলে আসে, কিন্তু কেউ বাধা দিচ্ছে না। এবং অরিজিনাল যারা হাট যারা নিয়েছে তাদের থেকে তারা রসিদ গ্রহণ করে ওই গরুগুলি বৈধ করে তারা সড়ক পথে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে। চোরাচালান বন্ধ করে ন্যায্য মূল্য যখন সরকারকে ট্যাক্স দিতে হবে তখন আর ওরা আনবে না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের বিজিবির কর্মকর্তারা বা বিজিবি যারা সদস্য আছে তারা প্রতিনিয়ত সেটা নিয়ে কাজ করছে। আমার কাছে অফিসিয়ালি কোনো তথ্য এরকম নাই যে এখানে চোরাচালানের গরু উঠে বা এখানে চোরাচালানের গরু ব্যবসা করা হয়। যদি এরকম কোনো অভিযোগ আসে এবং অভিযোগ যদি প্রমাণিত হয় আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। গেল ১ মাসে সীমান্তে গরু চোরাচালান করতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হয়েছে ৭ জন বাংলাদেশি নাগরিক। মোহাম্মদ শফিকুল ইসলাম,
এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার হাটবাজারে হঠাৎ করেই পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল, সে সঙ্গে চড়া দামে কিনতে হচ্ছে খোলা সয়াবিন ও পাম অয়েল। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। জেলা শহরে পুরাতন বাজার, হকার্স মার্কেট, নতুন বাজার ও ডিবি রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় এমন চিত্র। বোতলজাত সয়াবিন তেল পাওয়া না গেলেও খোলা সয়াবিন তেল খুচরা পর্যায়ে লিটার প্রতি 168 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পাম তেল লিটার প্রতি 158 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন ডিলাররা সরবরাহ কমিয়ে দিয়েছেন বলে এমন সংকট। গত মাসখানেক আগেও আমরা এই তেল পাচ্ছিলাম না। তেল পাচ্ছিলাম না, পরে দেখা যায় যে দাম বাড়ার পরে পাওয়া গেল কিছুদিন, আবারও তো সেম ঘটনা। কিছুক্ষণ আগে দোকান থেকে ঘুরে আসলাম যে বোতল পাওয়া যাচ্ছে না। মাসখানেক আগে 8 টাকা বৃদ্ধি পেল, আবারও আমরা বোতল পাচ্ছি না, খোলা তেল পাওয়া যাচ্ছে, খোলা তেলটা আবার বেশি দামে নিচ্ছে। তো এই ক্ষেত্রে কি আমরা কি আবার মনে করব যে আবার কয়েকদিন পরে আরও 8 টাকা বৃদ্ধি দিয়ে বেশি দিয়ে আমাদেরকে তেলটা কিনতে হবে? আমাদের এই সর্বনিম্ন আয়ের মানুষ যারা আমরা আছি, আমাদের আসলে এই আয় দিয়ে এভাবেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আসলে আমাদের পক্ষে এটা সহ্য করা সম্ভব। কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে সয়াবিন তেলের বাজার পরিস্থিতি সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। বাজারে কিন্তু কাঁচা বাজারে যদি স্বস্তি থাকলেও কিন্তু আসলে যে সয়াবিন তেলের যে বাজার এটি রয়েছে, এটিতে কিন্তু আসলে স্বস্তি আসলে ফিরছে না। এটি যে গত যে মাসে যে তেলের দাম বৃদ্ধি পেয়েছিল এবং যে এই বোতলজাত সয়াবিন তেল যেটি আসলে বাজার থেকে উধাও হওয়ার পরে কিন্তু এক দফা দাম বাড়ার পরে যে বাজারজাতে যে সয়াবিন যে বোতলজাত যেটি পাওয়া যাচ্ছিল, আবার কিন্তু সেই পুনরায় সেই একই ঘটনার কিন্তু আসলে পুনরাবৃত্তি হয়েছে। এবং আসলে আমি যদি একটু দেখাতে বলি যে এই যে কাঁচা বাজার, কিন্তু আসলে কাঁচা বাজার এটি কিন্তু আসলে একটু স্বস্তি রয়েছে। তবে এই যে সয়াবিন তেলের বিষয়ে কিন্তু বরাবরই যে অভিযোগ রয়েছে যে এই কিছু অসাধু ব্যবসায়ী যারা আসলে এই তেলের দাম কিন্তু আসলে বৃদ্ধি করার জন্য কিন্তু এই যে কারসাজিটি করেছে, যেটি আসলে বাজারে কিন্তু যে খোলা যে সয়াবিন তেল রয়েছে, এই খোলা সয়াবিন তেল এটি কিন্তু আসলে অধিক মূল্যে পাওয়া গেলেও কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে এটি কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। তো আমি আসলে দর্শকদের আরেকটা জিনিস বলে রাখি যে গত মাসে কিন্তু যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে সয়াবিন তেল এক দফা দাম বাড়ানোর পরে যে বাড়িয়ে যেটা 167 থেকে 175 টাকা এবং 149 থেকে 157 টাকা করা হয়, তার পরবর্তী কিন্তু আবার হঠাৎ করে কিন্তু এই যে তেল কিন্তু বাজার থেকে উধাও হয়, কিন্তু আসলে জনগণ কিন্তু আসলে একটা বিপাকেই পড়েছে। তা আসলে এই যে তেল যে বাজার তেলের যে বাজার রয়েছে, এটি কিন্তু আসলে যে ভোক্তারা যেটি বলছেন যে অধিকতর যে বাজার মনিটরিংয়ের যে বিকল্প কিন্তু আসলে এটি তারা দেখছে না। এবং এই যে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বাজারে যে মনিটরিং করা, এটিও কিন্তু আসলে আমাদের চোখে পড়ে না। তো আসলে এই যে বাজার পরিস্থিতির যেটি রয়েছে, যে ভোক্তাদের যে তেলের যে বাজারটি, এটি নিয়ে সব সময় কিন্তু একটি আশঙ্কা যে আসলে এই তেল দাম বাড়ার কিন্তু আশঙ্কা করছে। তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে তেলের বাজারের যে সবশেষ খবর। বগুড়ায় চালু হয়েছে ক্লাসে ঝরে পড়া ও ফেল করা ছাত্রদের জন্য নতুন এক কোচিং সেন্টার। নাম দেওয়া হয়েছে অবাক পাঠশালা। তাদেরকে পড়ানো হচ্ছে নতুন কৌশলে। শিক্ষার্থীরা দেখছে নতুন জীবনের স্বপ্ন। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পড়ছে তারা। 2016 সালে বগুড়া শহরের জলেশ্বরী তলায় কোচিং সেন্টার স্থাপন করেন সামিউল ইসলাম নামে এক শিক্ষার্থী। তার পড়ানো কৌশলে এই সময় বদলে গেছে 2 শতাধিক শিক্ষার্থীর জীবন। এখানে পড়তে পেরে খুশি শিক্ষার্থী এবং অভিভাবকরা। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে পড়াশোনা এখন অনেক ভালো হয়েছে, কারণ কিছুদিন আগে আমার পড়াশোনার অবস্থা খুবই বাজে ছিল। অবাক পাঠশালায় আসা আসলে আমার ক্লাস 6-এ, তখন আমি আসলে পড়াশোনায় খুব খারাপ ছিলাম। আমি 2017 সালের 1 জানুয়ারি থেকে এই অবাক পাঠশালা নাম দিয়ে এই প্রতিষ্ঠানটা শুরু করি। আমরা আসলে মূলত কাজ করে থাকি দুষ্ট, অমনোযোগী, অনগ্রসর বাচ্চাদের নিয়ে। দুষ্ট অমনোযোগীদের ভালো ফলাফল, ভালো কোনো কিছু করানোটাই আমাদের অবাক পাঠশালা এবং অবাক পাঠশালার সকল শিক্ষকদের চ্যালেঞ্জ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
সুনামগঞ্জের হাওরের জলাবদ্ধতা নিরসনে কানাইখাল নদী খননের কাজে 4 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও দুর্ভোগ কমেনি জামালগঞ্জের পাগনার হাওর অঞ্চলের কৃষকদের। চলতি বছর জলাবদ্ধতার কারণে প্রায় 3000 হেক্টর জমিতে চাষাবাদ করতে পারেনি কৃষকরা, ফলে ক্ষতির মুখে তারা। সুনামগঞ্জ থেকে এনামুল কবির মুন্নার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সঞ্জিদা হক। সুনামগঞ্জের 95টি হাওরের মধ্যে অন্যতম পাগনার হাওর। এই হাওরের ধান ঘরে তুলতে পারলে হাসি ফোটে কৃষকের মুখে, কিন্তু গত 10 বছর ধরে এই হাওরে পানি থাকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনে কানাইখালী নদী খনন প্রকল্পের কাজ শুরু হলেও অপরিকল্পিত খনন এবং লুটপাটের কারণে সাফল্যের মুখ দেখেনি প্রকল্প। ফলে ঋণের টাকায় সেচের ব্যবস্থা করে আবাদ করছেন তারা। অনেক গেছি, আমরা ব্যর্থ হয়েছি সরকারের কাছে যে আমরা এই নদী, আমরা এই ভাগ্যে জুটলো না যে আমরা এই নদীটা খোলার, যার কারণে আজকে আমরা জলাবদ্ধ অবস্থায়। জলবদ্ধতা হওয়াতে আমাদের রুয়া অনেক ক্ষতি হয়। অনেক জায়গা জমি প্রতি ফেলে রয়েছে, পানি ভিজতে ভিজতে মাঝে মাঝে বুঝতেছি আমরা কি করে রুয়াই। এই জিনিস তো নাই, আমরা গরিব মানুষ, আমরা এলাকার আবার বাঁচান কি করি, বাঁচা কোনো পদ্ধতি আমরা কোনো ফসল নাই। আমরা জমি রুইতে পারি না, এর জন্য আমরা মেশিন এনে লাগাইছি, মেশিনটা পানি হিঁচতেছি, পানি হিঁচছেও আমরা বের পাইতেছি না, পানি আবার আইয়া ভরে জায়গা। যদিও জেলা কৃষি কর্মকর্তার দাবি হাওরের জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন তারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে কানাইখাল নদী খননে নেওয়া হবে উদ্যোগ। আমাদের এখানে দুটো পর্যায়ে ডিবিবিটা বাস্তবায়ন করা হবে, একটা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে আমরা ড্রেজিংটা করব, দ্বিতীয় পর্যায়ে আমরা নদীতে প্রতিরোধমূলক কাজ করবো, অর্থাৎ ভাঙন করবো এলাকাগুলোতে আমরা প্রতিরোধমূলক কাজ বাস্তবায়ন করব। এই জলাবদ্ধ জমিতেও আমাদের আবাদ কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি আমাদের যে জমিগুলি আছে এই জলাবদ্ধ জমি, এগুলো 2-3 দিন বিলম্ব হলে আমাদের শতভাগ আবাদ অর্জন হবে, অর্থাৎ আমাদের সুনামগঞ্জ জেলায় বুড়ো আবাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হবে। পাগনার হাওর পাড়ের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত 40 গ্রামের কয়েক হাজার কৃষক। তাই পানি নিষ্কাশনে কানাইখালী নদী খননে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। জানাবো খেলার খবর। ঢাকার ধামরাইয়ের কালামপুর আমানত নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ে মাঠের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালামপুর সাব রেজিস্ট্রার অফিসার সাব রেজিস্ট্রার মঞ্জুরুল ইসলাম। সভাপতিত্ব করেন মামুন আহমেদ অনিক। বিশেষ অতিথি ছিলেন জাকির হোসেন মোল্লা ও মোহাম্মদ ইয়াসিন। 55টি ইভেন্টের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী করা হয়। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। 2 দিনে গাজীপুরে গ্রেপ্তার সাবেক এমপি সহ 182 জন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সন্ধ্যায়। জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে দলটি। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই যাচ্ছেন ডক্টর ইউনূস। বৈঠক হতে পারে বহু শীর্ষ নেতার সাথে। এবং চট্টগ্রামে বলুয়ার দিঘি কলোনিতে আগুনে প্রাণ গেল স্বামী স্ত্রীর। দগ্ধ আরও 3 জন, হাসপাতালে ভর্তি। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।